কি চাই আপনার? তোমাকে মারবেন? মারুন। না না, মারবো কেন? তুমি তো আর আন্ডারকভার এজেন্ট নেই মেজবু, তুমি এখন মুক্ত। জয়েন মি, আমার সাথে হাত মেলাও। কি? তোমার সাথে হাত মেলাবো? তুমি আমার শঙ্করকে মেরেছো, তুমি। শেষ আমি দেখে ছাড়বো, তোমায় আমি ধ্বংস করে দেবো প্রভাকর ঘোষ। আমি শঙ্করকে মারিনি। তুমি ভুল করছো, তবে আমার কাছে প্রমাণ আছে কি মেরেছে, দেখবে? দেখো। এটা কেন বললো ঐশানী? আমি তো তোমাকে এত ভালোবাসতাম ঐশানী। কেন আমার সহজ সরল ভাইটাকে মেরে ফেললে মেজবু? ও তো তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসতো। এখন এই ভিডিওটা যদি বাবা মার কাছে পৌঁছে যায়, ওই বুড়ো মানুষগুলোর কি হবে বলো তো? ওরা তো ওখানেই মরে যাবে। যে মেজবউকে এত ভালোবাসতো, এত বিশ্বাস করতো, সেই মেজবউকিটা খুনি ওরা বাঁচবে? মরে যাবে তো। ঐশানী সারা জগৎ সংসার কিন্তু এটাই বুঝবে যে তুমি শঙ্করকে গুলি করেছো, কারণ আমি তাদের এই ভুলটা বোঝাবো। এটাই তোমার জীবনের কাল হয়ে দাঁড়াবে, তাই হাতটা মেলাও। Shut up! Shut up! আপনি মিথ্যা কথা বলছেন। আপনি শঙ্করকে মেরেছেন, আপনি। মেরেছি তো, মেরেছি, কিন্তু প্রমাণ আছে? বরং আমার হাতের প্রমাণ তো অন্য কথা বলছে। এখন তোমার উপর নির্ভর করছে বাড়ির বাকিদের ভবিষ্যৎ ভাগ্য। তুমি আমার সাথে ডিল করবে, হ্যাঁ কিনা? কিসের ডিল? অস্ত্রশস্ত্র, সোনা, জাল নোট, ড্রাগস, এইসব পাচারে তুমি আমার সাহায্য করবে। তোমার বুদ্ধি, তোমার সাহস আমার কাজে লাগবে। তুমি কাজ করবে আমার হয়ে, আমার দলের হয়ে। কখনো না। তোমার সাহস হয় কি করে? তুমি এরকম জঘন্য প্রস্তাব দিতে এসেছো আমাকে? তুমি দিন গুনো, কখন কিভাবে আমি তোমাকে শেষ করব। ভয় পেয়ে গেছি। তার আগে তো তুমি শেষ হয়ে যাবে মেজবউ, যদি পুলিশের কাছে এই ভিডিওটা গিয়ে পৌঁছায়। কি হবে বলো তো? কি হবে? নিজের স্বামীকে খুন করবার অপরাধে তোমার কঠিনতম শাস্তি হবে। বাড়ির সবাই খুব ভেঙে পড়বে। আর কি কি হবে বলো তো? বিনা কারণে কয়েকটা নিষ্পাপ মানুষের প্রাণ যাবে। তুমি না থাকলে বাড়ির কাউকে তো আমি বাঁচতে দেব না, তাদের জীবন আমি দুর্বিষহ করে দেব। তুমি তো বাড়ির সবাইকে ভালোবাসো মেজবউ, তাদের দিকটা ভাববে না? তুমি যদি আমার কথা মেনে নাও, তাহলে তারা কোনোদিন সারা জীবনে এই সত্যিটা জানবে না। দেখো, তুই তো বুদ্ধিমতী, তুমি একটু ভেবে দেখো। তুমি যদি আমাকে না বলো না,
কবে কোন দিন শঙ্করের মতোই আবার আমি কিন্তু তোমার থেকে হ্যাঁটাই শুনবো, বাকিটা দেখে নাও। ছেড়ে দে না শঙ্কর, আমি আসছি শঙ্কর, আমি ঠিক তোর কাছে যাব। আমায় ছেড়ে যাস না শঙ্কর, আমায় ছেড়ে যাস না। আমার বাপের ভিটেতে কি হয়ে গেল ভগবান? আমার ভাইটা পুত্র শোকে বিছানা নিল, আর আমার ভাই বউটার মাথাটা একদম গন্ডগোল হয়ে গেল ভগবান। আমার বাপের ঘরের এই সংসার এখন কে সামলাবে? এ তো সব ছাড়কার হয়ে যাবে ভগবান। ছেড়ে দাও আমাকে। এরকম করো না মামি, মামি প্লিজ এরকম করো না। মেজদি ভাই, মেজে বৌদি, মামি এরকম করো না মামি। আমার ওই সোনার টুকরো ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তোমরা বলছো আমাকে শান্ত হতে। আমি কি করে শান্ত হব? ছেড়ে দে আমাকে। মেজদি ভাই ছেড়ে দে, এর মামিকে ধরে রাখা যাচ্ছে না। কি করছো আন্টি, তুমি কোথায় যাচ্ছ? ছাড়ো তুমি আমাকে। খবরদার, খবরদার আমার কাছে আসবে না। আমি তোমায় বিশ্বাস করি না। তোমার জন্য আমি আমার শঙ্করকে হারিয়েছি, শুধুমাত্র তোমার জন্য, তোমার জন্য। আন্টি এসব কি বলছো তুমি? ঠিকই তো বলেছে। চল জ্যান্ত সুস্থ ছেলেটা বাড়ি থেকে গেল, সে আর ফিরে এলো না। তুমি ড্যাং ড্যাং করতে করতে ফিরে এলে, ছেলেটাকে আমাদের মেরে রেখে এলে। কোন মা এসব সহ্য করতে পারে বলো তো? আমার শঙ্করের মতো ভালো মানুষ হয় না। কোনোদিন কারোর সঙ্গে এক মুহূর্তের জন্য গলা তুলে কথা বলতো না। সবাই বলতো কি ভালো ছেলে, কি সুন্দর ব্যবহার। তাহলে অমন একটা হীরের টুকরো ছেলে, সে হঠাৎ মরে গেল। হ্যাঁ, তুমি স্বামী মারা যাবার পরেও এইসব শাখা সিঁদুর পরে তুমি ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ, তোমার এই অধর্মের জন্যে এই সংসারে এত বড় অঘটন ঘটে গেল। তুমি ঠিক বলেছ দিদি। ওর জন্য আমি আমার সংসারে কোনো আচার বিচার মানিনি। ওই আমার মাথার ভেতর ঢুকিয়েছিল এইসব মিথ্যে সংস্কার, এসব ভুল। ওকে বিশ্বাস করাটাই আমার কাল হলো। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, দয়া করে আমার সংসারের আর ক্ষতি করো না। আমার যে দুটো ছেলে বেঁচে আছে তাদের অমঙ্গল ডেকে এনো না, তাদের ক্ষতি করো না। আমার নাতির কোনো ক্ষতি করো না। তোমার জন্য আমি আমার এই সুখের সংসারকে জলাঞ্জলি দিতে পারবো না। ভাই, শোকে মামির মাথার ঠিক নেই, তুই মনে করিস না কি বলছে, তুই কষ্ট পাস না প্লিজ। কনিষ্কর, তুই তো পুলিশ রে বাবা, আমাকে নিয়ে চল না আমার শঙ্করের কাছে একবার। আমি জানি তুই কি বলবি। তুই বলবি শঙ্কর মরে গেছে, কিন্তু আমি তো ওর মা, আমি ওকে শেষ দেখা দেখবো না। একবার আমাকে ওর কাছে নিয়ে চল। আমার ছেলেটা এইভাবে মরে গেল। না 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 না, শঙ্কর মরেনি, শঙ্কর বেঁচে আছে, আর কতবার বলবো তোমাদের, শঙ্কর মরেনি। চুপ করো তুমি। আমি তোমায় বিশ্বাস করি না।
কেন বিশ্বাস করো না তুমি আমায়? কেন বিশ্বাস করো না? দাদা যখন মারা গেছিল তুমিও তো মেনে নাওনি। তুমি তো এই বিশ্বাসটাকে আঁকড়ে ধরে রেখেছিলে যে দাদা বেঁচে আছে, একদিন ঠিক ফিরে আসবে। ফিরে এলো তো ফিরে। সেরকমই আমিও শঙ্করের দেহ দেখিনি আনছি, দেখিনি আমি বিশ্বাস করতে পারবো না যে শঙ্কর মারা গেছে, শঙ্কর বেঁচে আছে। আমি বিশ্বাস করতে পারবো না, আমি মেনে নিতে পারবো না। তোমার মানা না মানায় কি এসে যায়? ডাক্তার তো বড় খোকাকে বলেছে শঙ্কর মরে গেছে। ডাক্তার কি মিথ্যে কথা বলবে? তোমার মিথ্যে ভরসায় আমার কোনো বিশ্বাস নেই। আমি বিশ্বাস করি না তোমাকে, করি না, বিশ্বাস করি না আমি তোমাকে, বিশ্বাস করি না আমি ওকে, বিশ্বাস করি না। তোমার কষ্টটা আমি বুঝতে পারছি বৌদি, কিন্তু মামিকে কিভাবে বোঝাবো আমি সেটাই বুঝতে পারছি না। তুই মামিকে কি বোঝাবি? হ্যাঁ, যার সন্তান এভাবে চলে যায় না, সেই মাই একমাত্র বোঝে রে তার বুকের কোথায় গিয়ে সেই শেল বেঁধে। মায়ের এই যন্ত্রণা বোঝবার ক্ষমতা না মেজ বৌমার নেই। আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজ বৌমাকে আর তোর বউকে সান্ত্বনা দিচ্ছিস। হ্যাঁ, ওদের নিয়ে পড়ে আছিস বলে এইটা করলে তোর চাকরি থাকবে তো? হ্যাঁ, বউ আর শালিকে নিয়ে এখানে দাঁড়িয়ে না থেকে যা কাজে যা। আমি আসছি, বৌদিকে একটু সাবধানে রেখো। এক হয়েছে পোড়ার মুখী রঙ্গিনী। কখন বলেছিলাম আমার গামছাখানা নিয়ে একবার আসতে? হ্যাঁ, একটা কথা শোনে তখন থেকে নাকে সর্ষের তেল দিয়ে ভোজ ভোজ করে ঘরে নিশ্চয়ই ঘুমোচ্ছে। আর বলে এই যে ভালো মানুষের মেয়ে, বলি ভালো মানুষের মতো দিদিকে ধরে দাঁড়িয়ে না থেকে আমার সঙ্গে একটু এসো, কাজ আছে ভেতরে। মায়ের অবস্থাটা তো দেখলে মেজ বউ, তার উপর যদি আমি ভিডিওটা দেখাই কি অবস্থা হবে ভাবো তো। তুমি সিদ্ধান্ত নিতে বেশি দেরি করো না মেজ বউ। আজ সন্ধ্যের পর তোমার মুখ থেকে হ্যাঁ শোনার জন্য আমি চিলে কোঠার ঘরে অপেক্ষা করব। দেখো আবার রাত যেন করিয়ে না যায়। সন্ধে, একটা সন্ধেই সময় আছে তোমার সিদ্ধান্ত নেওয়ার, কেমন? আমি যাব প্রভাকর ঘোষ, আমি যাব। হ্যাঁ দাদা ভাই, আপনার নির্দেশ মতোই সব হচ্ছে। ঐশানী ঘোষের আমাদের দলে যোগ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কি বলছেন? আমাকে অরুণাচল যেতে হবে, ওখানে গিয়ে বর্ডার সামলাতে হবে। দাদা ভাই, আপনার কথা আমি কখনো অমান্য করিনি, আজও করব না। আপনি যা বলছেন তাই হবে। মেজ বউ খুব বুদ্ধিমতী মেয়ে, ওর ঘাড়ে কিছুটা দায়িত্ব দিলে নিশ্চিন্তে অরুণাচল যাওয়া যাবে, বর্ডারের কাজ করা যাবে। এসো। আমি রাজি। জানতাম তুমি রাজি হবে। আমরা আবার হরগৌরী পাইস হোটেল থেকেই সব মাল লোড করা শুরু করব। সুরঙ্গে কিভাবে মাল লোড করা হতো সেসবই তো তুমি জানো। আর তুমি ট্রেনিং নেওয়া মেয়ে, তুমি জানো কিভাবে স্পেশাল ব্রাঞ্চ আর পুলিশকে ফাঁকি দিতে হয়, তাদের চোখকে ফাঁকি দিতে হয়। তোমার পক্ষে কাজটা অসুবিধার হবে না। মনে রেখো মেজ বউ, আমার সাথে বেঈমানি করলে একে একে বাড়ির লোকেরা উধাও হয়ে যাবে শঙ্করের মতো। কোনো
কোনোদিন তোমার ওই ছোট্ট ঝিলমেল। শুধু বললাম তুমি ঠিক থাকলে বাড়ির বাকিরাও ঠিক থাকবে, আর আমি শহর ছেড়ে বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাব। কোথায় কি বৃত্তান্ত জানার দরকার নেই, তবে আমার অবর্তমানে আমার বিশ্বস্ত লোক তোমাকে সাহায্য করবে। ভাস্কর, তোমার বুদ্ধির তারিফ করতে হয় মেজবাবু। এই ভাস্কর আয়। ওয়েলকাম টু আওয়ার টিম মেজো বৌদি। আজকে থেকে তোমার আমার শত্রুতা শেষ। ভাস্কর, মালগুলো কোথায় কোথায় সাপ্লাই হবে তার একটা লিস্ট আছে, তুই নিজে মেজবাবুকে দেখিয়ে দে। আর মেজবাবু, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, চলো। এত রাতে তুমি চিলেকোঠার ঘরে কি করছিলে মেজো বৌমা? আমি আসলে মানে তোমার ব্যাপার স্যাপার তো আমার মোটে ভালো লাগছে না। ফোনে খোকন গুন্ডার সঙ্গে ফষ্টি নষ্টি করছিলে নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? কি বলছেন কি আপনি? কেন, ভুলটা কি বলেছি আমি? হ্যাঁ, আগে তবু একটু রাগ ঢাক ছিল, শঙ্কর মারা যাওয়ার পর তোমার সে রাস্তাটা একদম পরিষ্কার হয়ে গেছে। ওর পুরুষের সঙ্গে এত রাতে তুমি এখানে ঢলানি করছো না? হ্যাঁ, তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। তবে একটা কথা তুমিও জেনে রাখো মেজো বৌমা, আমার চোখকে ফাঁকি দেওয়া না অত সহজ নয়। পিসিমা, তুই এত রাতে এখানে কি করছিস বাবা? কর মেজ বউকে তুমি ভুল বুঝছো। কি প্রভাকরও ছিল চিলেকোঠার ঘরে? প্রভাকর আর মেজ বৌমা একসঙ্গে? ওমা, কিছুই তো বুঝতে পারছি না। একটা দরকারি কাজ ছিল। ঠাকুরদার একটা পুরনো পুঁথি আছে শাস্ত্রের বিধান বিষয়ে, সেটাই দেখতে গেছিলাম। এত রাতে তুই চিলেকোঠার ঘরে পুঁতি খুঁজতে গেছিলি কেন? তুমি তো বললে মেজ বউ শঙ্কর মারা যাওয়ার পরও কেন বিধবার বেশ পড়ছে না, কেন সধবা সেজে ঘুরে বেড়াচ্ছে, সেটাই দেখতে গেছিলাম যে কি করা উচিত না উচিত। তা মেজ বৌমা কেন গেছিল তোর পেছন পেছন? আমি ওকে ডাকিনি পিসিমা, আমি শুধু বলেছিলাম পুঁথিগুলো চিলেকোঠায় আছে। ও অমনি চলে এসেছে আমার সাথে। জানোই তো কেমন জেদি মানুষ। তা পুঁতিতে কি লেখা দেখলি? দেখলাম নানা শাস্ত্র ঘেটে ঠাকুরদা বিধান দিয়েছেন যে একজনের স্বামীর দেহ দাহ না হওয়া অবধি তার বৈধব্যের রীতিনীতি চালু হয় না। আর যেহেতু আমাদের শঙ্করের পার্থিব দেহ পাওয়া যায়নি, তাকে দাহ করা যায়নি, আমাদের মেজবউয়ের বৈধব্যের রীতিনীতি চালু করানোর কোনো মানে নেই। যেমন আছে তেমন থাক, কি আর করা যাবে। এখন যাও, শুয়ে পড়ো, অনেক রাত হলো। আমিও যাই পিসিমা, একটু মহেশ্বরের ধ্যান না করলে তো আমার আবার রাত্রে ঘুম আসে না। ঈশ্বর, প্রভাকর হলো আমার সরল মনের মানুষ, কিন্তু মেজ বৌমাকে তো আমার বিশ্বাস নেই। এ তো সুবিধার মনে হচ্ছে না আমার। মেজ বৌমাকে না একটু চোখে চোখে রাখতে হবে। এটা পুতুল না হয়েছে, এটা সেই উপহার যেটা তুমি আমাকে দেবে। আমি জানি না শঙ্কর তুমি কোথায় আছো। আমি তোমাকে ঠিক খুঁজে বার করব, ঠিক খুঁজে বার করব।
আমি তোমাকে ফিরিয়ে নিয়ে আসব। আমি তোমাকে ছোট্ট ঈশানিও দেব। তোমাকে ফিরিয়ে নিয়ে আসার এই লড়াইটা করব বলেই আমি আজ দাদার সাথে হাত মিলিয়েছি। তুমি যেদিন ফিরে আসবে না শঙ্কর, সেদিন আমি তোমাকে সব বলে দেব, আর কিচ্ছু গোপন রাখবো না, কিচ্ছু গোপন রাখবো না। তোমাকে আমি বলে দেব যে আমি আন্ডারকভার এজেন্ট ছিলাম। দাদার মাল পাচার আমি যতবার আটকানোর চেষ্টা করেছি, ততবার আমার উপরে অ্যাটাক হয়েছে। আমি তোমাকে সব বলে দেব শঙ্কর। এগুলো সব সব দাদার প্ল্যান, সব দাদার প্ল্যান। তাই জন্যই আমাদের উপরে এরকম অ্যাটাক হলো। শঙ্কর, শঙ্কর, আমি তোমার থেকে আর কোনোদিন কিচ্ছু লুকোবো না। তুমি ফিরে এসো না আমার কাছে, তুমি ফিরে এসো না আমার কাছে, ফিরে এসো, ফিরে এসো আমার কাছে, ফিরে এসো। ম্যাম, বাঁচার তো কোনো চান্সই নেই। জাস্ট শাট আপ। বি পজিটিভ। পেশেন্ট এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছে, and you're just standing here and being negative. Why? This patient must survive. ওকে বাঁচাতেই হবে। হরগৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।